আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন অনেকেই। আমরা আমাদের যে পেইড গ্রুপ, মানে বাংলা শেখার যে একটা গ্রুপ, সেখানে আমরা রিসেন্টলি আপনার সমাস ক্লাসটা আমরা শেষ করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওই সমাস ক্লাসটাই এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। সমাস রিলেটেড কিছু কুইজ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা ইজিলি পারবেন। হুম, জি, সবাই একটু দ্রুত যুক্ত হন। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানাবেন প্লিজ, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আসুন। আজকের ক্লাসের বিষয়বস্তু সমাস। সমাস নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, আশা করি আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এটা। আজকে সমাস নিয়ে যে আমাদের আলোচনাটা, ফার্স্টেই দেখি আমরা। হ্যাঁ, সব ঠিক আছে? ওকে, সব ঠিক আছে। আচ্ছা, আমাদের কুইজের একটা সিস্টেম এরকম: যদি কোনো প্রশ্নের উত্তর ভুল যায়, কোনো প্রশ্নের উত্তর ভুল হলে 0.25 করে আমার নেগেটিভ ধরতে হবে। 0.25 করে আমরা নেগেটিভ মার্ক ধরবো। তার মানে ওই হিসাবে আমাদের ব্যাখ্যাগুলো করতে হবে। হ্যাঁ, যে 0.25 করে নেগেটিভ মার্ক ধরলে আমার কত পয়েন্ট আসতে পারে, সেটাই আমার বেসিক্যালি এইচএসসি কিংবা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি। হ্যাঁ, সেটাই। আসুন, তাহলে আমরা শুরু করি। প্রশ্ন সমাধান, কুইজ, সমাস আমরা একটু ডিটেলস আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, যাবজ্জীবন এটা কোন সমাস? যাবজ্জীবন এটা কি বহুব্রীহি সমাস, তৎপুরুষ, দ্বিগু, নাকি অব্যয়ীভাব? কি হবে অ্যান্সার? যাবজ্জীবন এটা কোন সমাস? তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব, বা অন্য কিছু? আচ্ছা, আমি ব্যাসবাক্যটা করে দিচ্ছি আপনাদেরকে। যাবজ্জীবন শব্দের অর্থ জীবন পর্যন্ত। জীবন পর্যন্ত মানে যতক্ষণ ধরে জীবন আছে। আপনারা অনেক সময় এই ওয়ার্ডটা শুনছেন যে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, তো যাবজ্জীবন মানে যতদিন ওর জীবন আছে ততদিন পর্যন্ত সে কারাদণ্ডের মধ্যে থাকবে। এবার বলেন এটা কোন সমাস? এই যে পর্যন্ত বা এই টাইপের। আমি এই রিলেটেড আরেকটা শব্দ দিই, তাহলে বুঝতে আরো একটু কঠিন লাগবে। যেমন দেখেন, আমি তোমাকে আজীবন ভালোবাসি। এই যে আজীবন মানেও কিন্তু জীবন পর্যন্ত, মানে যতক্ষণ আমার তোমাকে, যে আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো, ভালোবেসেই যাব। তাহলে রাইট অ্যান্সারটা হবে, আমার মনে হয় এটা এটা অব্যয়ীভাব সমাস রাইট অ্যান্সার হবে। আর অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে উপসর্গের অর্থের প্রাধান্য পায়। উপসর্গ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, যাবজ্জীবনের মধ্যে উপসর্গ কই? না, যাবজ্জীবনে কোনো উপসর্গ নাই। এই সীমা পরিসীমা এই জিনিসটাও কিন্তু ইয়ার ক্ষেত্রে প্রাধান্য পায়, মানে অব্যয়ীভাব সমাসে প্রাধান্য পায়। পরে কোশ্চেন, পাঠশালা। পাঠশালা কোন সমাস? পাঠশালা, দেখি কে বলতে পারবেন পাঠশালা কোন সমাস? একের কত, দুইয়ের কত, ওইভাবে বললেন তাহলে হবে পাঠশালা। আমরা অ্যান্সারটা লিখে দিই, হ্যাঁ, দেখি পারেন কিনা। পাঠশালা শব্দের ব্যাসবাক্য পাঠের জন্য শালা। পাঠের জন্য শালা মানে পাঠের জন্য ঘর। তাহলে এবার বলেন তো পাঠশালা কোন সমাস হবে? ইজিলি পাঠশালা তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি, কর্মধারয়। আমার মনে হয় যেহেতু জন্য নিমিত্তে আছে, তার মানে এটা তৎপুরুষ সমাস বা চতুর্থী তৎপুরুষ যেটাকে আমরা বলি। এবার এখান থেকে বলেন দেখি আপনারা যে পাঠশালা পলায়ন এটা কোন সমাস? পাঠশালা পলায়ন, হ্যাঁ, পাঠশালা পলায়ন এটা কোন সমাস হবে? এরকম একটা লাইন আছে, এরকম মনে পড়ে জ্যৈষ্ঠের দিনে সেই পাঠশালা পলায়ন, এরকম একটা লাইন আছে। কে বলতে পারবেন পাঠশালা পলায়ন এটা কোন সমাস হবে? আমরা জানি, হ্যাঁ, আমরা জানি যে কোনো শব্দের ক্ষেত্রে বিরত, মুক্ত, চ্যুত, এই শব্দগুলো যদি হয় বিরত, মুক্ত, চ্যুত, তারপর কি জাত,
এই শব্দগুলোর ক্ষেত্রে কি হয় বলেন তো? পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। এই শব্দগুলোর ক্ষেত্রে কি হয়? পঞ্চমী। তাহলে পাঠশালা পলায়ন মানেটা কি হবে বলেন তো? পাঠশালা থেকে পলায়ন, পঞ্চমী তৎপুরুষ। পরের কোশ্চেন, মনোযোগী এটা কোন সমাস? কে বলতে পারবেন? মনোযোগী কোন সমাস? কে বলিতে পারিবেন মনোযোগী? ইজিলি। মনোযোগী কোন সমাস? তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব আর কি কর্মধারয়। একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমি বলতাম এরকম মনোযোগ, তাহলে কোন সমাস হইতো? মনোযোগ শব্দটা হইতো মনে যোগ, এভাবে হইতো, মানে কি তৎপুরুষ সমাস হইতো। কিন্তু দেখেন এই যে শেষে একটা প্রত্যয় যুক্ত হয়েছে, আমরা পড়ছিলাম এরকম যে শেষে যদি কোনো প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে সেটার পরিবর্তে সাধারণত যার শব্দটা হয়। তাহলে মনোযোগী কি হবে? ব্যাস বাক্যটা মনে যোগ যার, মনে যোগ যার, এটাই তো মনোযোগী নাকি? মনে যোগ যার মনোযোগী। এরকম আরো প্রত্যয় দিয়ে কিছু শব্দ দেখে আমরা, ফর এক্সাম্পল কি দেওয়া যায়, যেমন দেখেন দুমুখ, আমরা একটা শব্দ বলি না দুমুখ সাপ, এই দেখেন দুমুখ, তাহলে কয়টা? শেষে একটা প্রত্যয় আছে, তাহলে কি হবে? দুই মুখ যার, দুই মুখ যার। তারপর দেখেন এই যে ঘরমুখী একটা শব্দ লিখলাম, ঘরমুখী, দেখেন শেষে একটা প্রত্যয় আছে, এটা আমরা ক্লাসের মধ্যে ডিটেলস বলছিলাম। তা কি হবে? ঘরমুখী, ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যার। কথাটা কি বুঝা গেছে বিষয়টা? শেষে যদি প্রত্যয় থাকে তাহলে সেটা সাধারণত বহুব্রীহি সমাসকেই ইঙ্গিত করে, শেষে প্রত্যয় থাকলে। পরের কোশ্চেন, নয়ন কমল এটা কোন সমাস? এটা কিন্তু কোমল বলি নাই, নয়ন কমল। দেখি কে বলতে পারবেন নয়ন কমল কোন সমাস? ইজিলি কোশ্চেন, নয়ন কমল। নয়ন কমল কোন সমাস হবে? এটা বিউপির কোশ্চেন মধ্যে আসছিল, নয়ন কমল। কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম, কমল শব্দের অর্থ পদ্ম। এখন দেখি আমরা উপমানের স্ট্রাকচারটা পড়ছিলাম নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে না, ঠিক না? আবার উপমিত পড়ছিলাম হচ্ছে নাউন প্লাস নাউন, তাহলে নয়ন কমল এটা হবে নাউন প্লাস নাউন। এখানে ভালো করে দেখেন, এখানে কমল শব্দটা দেওয়া কিন্তু কোমল না। কিন্তু যদি বলা হইতো এরকম, দেখেন কুসুম কোমল, এটা কোন সমাস? কুসুম কোমল, এইটা কিন্তু এমন হইতো না, এটা কি হইতো? কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায় কোমল। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে? যদি বলি আমরা নয়ন কমল, এটা বিউপিত আসছিল, নয়ন কমল হচ্ছে উপমিত কর্মধারয়। কিন্তু যদি আমরা কুসুম কোমল, তাহলে সেটা কিন্তু আমাদের উপমান কর্মধারয়ের সমাস। একটা শব্দ থেকে আরেকটা শব্দ বের করা শিখতে হবে আমাদের। আচ্ছা, এবার দেখেন সর্বনাশ করে যে, এই ব্যাস বাক্যটা কোন সমাসের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা অ্যান্সার বলতেছি, দেখেন হ্যাঁ, সর্বনাশ করে যে এই ব্যাস বাক্যটা কোন, আমি এখানে ব্যাস বাক্য দিয়ে দিচ্ছি, দেখি এবার পারেন কিনা। সর্বনাশ করে যে, এটা দেখো এই ব্যাস বাক্যটা কোন সমাসের ক্ষেত্রে প্রযোজ্য? উপপদ তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, দ্বন্দ্ব। কি হইতে পারে অ্যান্সার বলেন? আমরা জানি দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে ও, এবং, আর এগুলা হয়। যদিও আমরা ব্যাস বাক্য মুখস্থ করে হচ্ছে আমরা সমাস পড়াই নেই, আমরা শব্দ দেখে নির্ণয় করা শিখছি, ঠিক না? বহুব্রীহি সমাসের মধ্যে যার হইতে পারে, বা অনুষ্ঠান হইতে পারে, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? অনুষ্ঠান। এখন দেখেন কর্মধারয় সমাসের মধ্যে যে হইতে পারে, আবার দেখেন উপপদ তৎপুরুষের সমাসের ক্ষেত্রেও যে হইতে পারে। কর্মধারয় দেখেই আমরা, যেমন দেখেন নীল আকাশ, তো নীল আকাশের ব্যাস বাক্যটা কি দেখেন তো? নীল আকাশের মধ্যে নীল যে আকাশ, নীল আকাশ, এটা ব্যাস বাক্যটা কি? নীল যে আকাশ। এখানে একটা আকাশ যে আছে, তার মানে কি এটা কি কর্মধারয়? না, এটা আসলে কর্মধারয় না, এটা রাইট অ্যান্সার হচ্ছে উপপদ তৎপুরুষ। আমরা কি পড়ছিলাম মনে আছে অনেকের? ব্যাস বাক্যের শেষে যদি যে, যা, যিনি, ব্যাস বাক্যের শেষে যদি যে, যা, যিনি এগুলো যদি থাকে, তাহলে সেটা সাধারণত উপপদ তৎপুরুষকে নির্ণয় করে। আসলে উপপদ তৎপুরুষের সংজ্ঞা এটা না, সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ।
ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলে কি হবে উপপদ তৎপুরুষ। ফর এক্সাম্পল আমরা দেওয়া আছে পঙ্কজ, এটার ব্যাস বাক্যটা হচ্ছে কি পঙ্কে জন্মে যা, পকেট মার, এটাও একটা উপপদ তৎপুরুষ, কি হবে পকেট মারে যে। এই টাইপের কোশ্চেনগুলো বুঝতে পারছেন বিষয়টা। যেমন দেখেন প্রিয়ং বদা, এটাও কিন্তু উপপদ তৎপুরুষ, ব্যাস বাক্যটা কি প্রিয় কথা বলে যে নারী, শেষ। আচ্ছা পরের কোশ্চেন, যুব জানি, এটার ব্যাস বাক্য কি? যুব জানি, আমরা জানি এটা একটা বহুব্রীহি সমাস, তো যেহেতু এটা বহুব্রীহি সমাস যুব জানি, তাহলে এটার মধ্যে অবশ্যই যার থাকবে। তো যেহেতু এই দুইটার মধ্যে যার নাই, তাহলে এই দুইটা আমরা কেটে দিলাম। এখন জানি বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে। এছাড়াও দেখেন এখানে যুবক একটা শব্দ আছে, এখানে যুবতী শব্দ আসছে। আমরা জানি যুবক বলতে কোনো শব্দ নাই, তাহলে এইটাও আমরা কেটে দিলাম। রাইট অ্যান্সার হবে যুবতী জায়া যার, যুবতী জায়া যার, ঠিক আছে। স্ত্রী মানে যুবতী স্ত্রী যার, তাকে বলা হচ্ছে যুবজানি। পরের কোশ্চেন, নিচের কোনটা বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? আচ্ছা বহুব্রীহি সমাস চেনার নিদর্শনটা কি? এইটা কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, বহুব্রীহি সমাস কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাইতে পারে। এইটার মধ্যে হচ্ছে আমার কি বলে এটাকে প্রত্যয় থাকতে পারে, ধরেন প্রত্যয় থাকতে পারে, ঠিক আছে। এটার মধ্যে স থাকতে পারে, আরো অনেক কিছু আছে, দ্বিরুক্তিও হইতে পারে, যেমন কানাকানি, মারামারি, কাটাকাটি ইত্যাদি ইত্যাদি। এখন সবগুলা দেখি, দেখেন এই যে স, এই স মানে শহীদ, তাহলে সজল কি হবে বলেন তো? জলের সহিত, জলের সহিত সজল গেল। সুশ্রী, সুশ্রী দ্বারা দেখেন তো এমন কোনো ব্যক্তিকে বুঝায় যার যে দেখতে অনেক সুন্দর, ধরেন একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, তাহলে কি হবে বলেন তো? সুন্দর শ্রী যার, সুন্দর শ্রী যার, মানে যার সৌন্দর্য বলার বাহিরে, এত সৌন্দর্য। আচ্ছা একঘুয়ে, দেখেন শেষে একটা প্রত্যয় আছে, দেখছে এটা কি হবে? একদিকে গো যার, একদিকে গো যার, গো মানে বুঝেন, গো মানে জিত বলি না আমরা, একঘুয়ে বলি না আমরা, একঘুয়ে পোলাপাই। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? স্বপ্ন। স্বপ্নটা কিন্তু বহুব্রীহি সমাসের উদাহরণ নয়। এগুলো অ্যাডমিশনের কোশ্চেন, আমরা এইচএসসিও শেষ করছি। পণ্ডিত মূর্খ, এটার ব্যাস বাক্যটা কি হইতে পারে? পণ্ডিত মূর্খ, পণ্ডিত মূর্খ বলে এমন একজন ব্যক্তিকে বুঝাচ্ছে যে পণ্ডিত আবার মূর্খের মতো কাজ করে, মানে টোটালি দুইটাই বিপরীত ধর্মী উদাহরণ, মানে আমরা বলতে পারি কি বিপরীত গুণ। তো এই বিপরীত গুণগুলোর ক্ষেত্রে সাধারণত কিন্তু, অথচ এই ওয়ার্ডগুলো ব্যবহার হয় বিপরীত গুণের ক্ষেত্রে। আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন একটা শব্দ লিখলাম পাকা মিঠা, তো দেখেন পাকা জিনিস মিঠা হয়, এটা স্বাভাবিক, পাকা মিঠা। তো ওইটা আমরা এভাবে লিখতে পারি পাকা মিঠাটা, যে যা পাকা তা মিঠা। কি বললাম? যা পাকা তা মিঠা, এটা আমরা ইজিলি দিতে পারি, তা মিঠা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি লিখি দেখেন কাঁচা মিঠা, খেয়াল করেন কাঁচা জিনিস কিন্তু সহজে মিঠা হয় না, এটা একটু ব্যতিক্রম। তাহলে আমরা কি বলতে পারি দেখেন কাঁচা অথচ মিঠা, কাঁচা অথচ মিঠা। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্যই দেখেন পণ্ডিত মানুষ মূর্খ হওয়াটা এটা বিপরীত ধর্মী গুণ। এই জন্য পণ্ডিত সেজে আছে মূর্খ হবে না, যিনি পণ্ডিত তিনি মূর্খ এটাও হচ্ছে না, পণ্ডিত অথচ মূর্খ এই লাইনটা হচ্ছে বেটার, পণ্ডিত অথচ মূর্খ। এই বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? কেউ আছেন? ওকে, তারপর আসেন দ্বন্দ্ব সমাসবদ্ধ শব্দ কোনটা? আমরা জানি দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচারটা কি, যে নাউন প্লাস নাউন বা অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ, নাউন প্লাস নাউন বা অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ, ব্যক্তি বা বস্তু দুইটাই হবে, ঠিক না? মানে দুই পদের প্রাধান্য পাবে, এই হচ্ছে কথা, দুই পদের প্রাধান্য, এটাই দ্বন্দ্ব সমাসের স্ট্রাকচার আমরা জানি। আসলে আমরা একটু মিলায় দেখি তো। ঘি ভাত, ঘি ভাতের মধ্যে দেখেন ঘি আলাদা খায় না, ভাতও আলাদা খায় না ঘি ভাতের মধ্যে, তার মানে এটা দ্বন্দ্ব হচ্ছে না। গেল ভব নদী, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে ভব মানে আত্মা, নদী মানে নদী, তো নদী আর আত্মা দুইটা আলাদা আলাদা বোঝাচ্ছে এমন কিছু না, এইটাও তাহলে হবে না। আচ্ছা কাঁচা মিঠা, দেখেন একই জিনিসের ক্ষেত্রে বলতেছে, ধরেন কোনো একটা আম, এটা কাঁচা অবস্থাতেই অনেক মিষ্টি, তাহলে এই ক্ষেত্রেও এটা হবে না। তাহলে এবার দেখেন নদী নালা, এইটা হবে নদী নালা,
কারণ সমার্থক শব্দ যেগুলো বা প্রায় কাছাকাছি সমার্থক যেগুলো, এগুলোও কিন্তু দ্বন্দ্ব সমাস, প্রায় কাছাকাছি। আসেন, অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? আমরা জানি অব্যয়ীভাব সমাসের মধ্যে সাধারণত উপসর্গ থাকে। অব্যয়ীভাব সমাস সাধারণত কি বললাম? উপসর্গকে প্রাধান্য করে হয়, উপসর্গ। তাহলে এবার করেন তো, অব্যয়ীভাব সমাস কোনটা? অনুমান, সেতার, অজানা, বিপদাপন্ন। কি হবে অ্যান্সার? অব্যয়ীভাব সমাস কোনটা? হ্যাঁ, অনুমান, সেতার, হ্যাঁ, অজানা, বিপদাপন্ন। পারবেন কেউ? অব্যয়ীভাব সমাস, আচ্ছা আমি বলে দিচ্ছি এটা। ফার্স্টে দেখেন, অনুমান মানে মানের সদৃশ। ধরেন মানে আমি কিছু একটা মনে করে নিতেছি মানের সদৃশ, এই টাইপের ধরেন, বা পেছনে মান। সেতার, এটা দ্বারা হচ্ছে একটা বাদ্যযন্ত্রকে বুঝায়। আর দেখেন এখানে কোনো উপসর্গ আসে নেই, তার মানে এটা আসলে বহুব্রীহি সমাস, এটা বহুব্রীহি। হ্যাঁ, তিন তার যার, বাদ্যযন্ত্রকে বুঝায়। বিপদাপন্ন, এটার ব্যাসবাক্যটা হচ্ছে বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন। বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ। অজানা, এটার ব্যাসবাক্যটা হচ্ছে নয় জানা। কি বললাম? নয় জানা, ঠিক আছে? এটা হচ্ছে নয় তৎপুরুষ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? অনুমান। অনুমানটাকে আমরা অব্যয়ীভাব সমাস হিসাবে ধরতে পারি, অনুমান। আসেন, ফুল কুমারী, এটার ব্যাসবাক্য কি? ফুল কুমারী, দেখেন ফুলকুমারী মানে বুঝে কি বুঝাচ্ছে? যে একটা মেয়েকে বা মানে যে মেয়েদের বিবাহ হয় নাই তাদেরকে একবারে তাদের চরিত্রটাকে হচ্ছে ফুলের সাথে তুলনা দিচ্ছে, একবারে নিষ্পাপ মাসুম টাইপের, এই টাইপের। ফুল ও কুমারী, এটা তো হবেই না। ফুল যে কুমারী, অর্থ মিলবে না। কারণ সমাসের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে প্রচলিত অর্থ, প্রচলিত ব্যবহার বা প্রচলিত অর্থটা হচ্ছে সমাসের ক্ষেত্রে একটা বড় বিষয়। প্রচলিত অর্থ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না। দেখেন, ফুল যে কুমারী হবে না, কুমারী ফুলের ন্যায়, ঠিক আছে? এটা হইতে পারে, ফুল কুমারীর ন্যায়। কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে কুমারী ফুলের ন্যায়। রাইট অ্যান্সার হচ্ছে কুমারী ফুলের ন্যায়। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন বিষয়টা? ওকে। আচ্ছা, চিনি দই কোন সমাস? 12 নম্বর। চিনি দই, চিনি দই মানে হচ্ছে যে দইটার মধ্যে চিনির মিশ্রণ থাকে, যে দইয়ের মধ্যে চিনির মিশ্রণ থাকে মিষ্টি হওয়ার জন্য, এটাকে বলে চিনি দই। আবার কারকের মধ্যে আছে চিনি পাতা দই। হ্যাঁ, তাহলে যা চিনি তা দই, এটা হবে না, প্রচলিত ব্যবহারই হচ্ছে না। চিনির দই, এই চিনি দিয়া কি দই বানায়? না, চিনি দিয়া তো আসলে দই বানায় না, ঠিক না? তাহলে কোন চিনি ও দই, এটাও হচ্ছে না, চিনি ও দই। তাহলে রাইট অ্যান্সার হবে চিনি মিশ্রিত দই। এটা কোন সমাস? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। এরকম আমরা আরো দিতে পারি। যেমন দেখেন এই যে কি দেওয়া যায় মিশ্রিত দিয়া, ঝালমুড়ি। তাহলে ঝালমুড়ি কি হবে বলেন তো? ঝাল মিশ্রিত মুড়ি। বুঝতে পারছেন? ঝাল মিশ্রিত মুড়ি, এই টাইপের। হ্যাঁ, তারপর যেমন দেখেন মমতা রস, এই যে মমতা রস কি হবে? মমতা মিশ্রিত রস। পরের কোশ্চেন, কচু কাটা কোন সমাস? আমরা দেখেন কচু কাটা বলতে কিন্তু দুইটা জিনিস বুঝায়। যেমন ধরুন আমি লিখলাম কচুকে কাটা, একটা শব্দ, কচুকে কাটা, এটা অনেকে মনে করতে পারে। আর একটা হচ্ছে কচুর মতো কাটা, কচুর মতো কাটা। তা আসলে আমাদের মধ্যে কোনটা বেশি ব্যবহার হয়, কচুকে কাটা নাকি কচুর মতো কাটা? বলে না সৈন্যদল একেবারে কচু কাটা করে ফেলছে, মানে কি কচুকে কাটছে না? আসলে কি হবে রাইট অ্যান্সারটা? কচুর মতো কাটা মানে তুলনা বুঝাচ্ছে। তাহলে যেহেতু তুলনা বুঝাচ্ছে, তাহলে এটা কি হবে? হয় উপমান অথবা কি উপমিত হবে। দেখেন কচুর ন্যায় কাটা, কাটা এটা একটা অ্যাডজেটিভের মতো কাজ করতেছে। আপনারা যেমন পাস্ট পার্টিসিপল পড়ছেন না, ঠিক এই টাইপের। রাইট অ্যান্সার হবে কচুর ন্যায় কাটা, উপমান, বা কচুর মতো কাটা, উপমান কর্মধারয় সমাস। প্রাণ পাখি, প্রাণ পাখি কোন সমাস? আমাদের একটা জিনিস জানতে হবে প্রাণ পাখি এর মধ্যে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ইংরেজিতে অনেকেই জানেন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আর প্লাস নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস নাউন, এর মধ্যে যদি একটা কি হয়, অতিরঞ্জিত কাল্পনিক তুলনা যদি হয়, অতিরঞ্জিত কাল্পনিক তুলনা যদি হয়,
তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস হবে। অতিরঞ্জিত কাল্পনিক তুলনা। আমরা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন শব্দটা হচ্ছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু। তো দেখেন বিষাদ মানে মনের দুঃখের অবস্থা, সিন্ধু মানে নদী। এমন কি কখনো হয় কাঁদতে কাঁদতে আমাদের মধ্যে নদী হয়ে গেছে বলেন? এটা তো কখনোই হয় না, ঠিক না, যে কাঁদতে কাঁদতে নদী হয়ে গেছে। বা এরকম আমরা দিতে পারি, দেখেন কি দেওয়া যায়, বিদ্যাসাগর। বিদ্যাসাগর। তো দেখেন বিদ্যা এটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, তারপর কি সাগর, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, বিদ্যারূপ সাগর না। আমরা যদি বিদ্যার সাগর বা বিদ্যাসাগরের আয়তন কতটুকু আমরা তো কিছুই বলতে পারবো না, ঠিক না। রাইট অ্যান্সারটা দেখেন এবার। প্রাণ পাখি, এটা কোন সমাস? তৎপুরুষ হলে হবে প্রাণের পাখি, মিলে না। দ্বন্দ্ব প্রাণ ও পাখি। রূপক অব্যয়ভাব, রাইট অ্যান্সার হচ্ছে রূপক কর্মধারা, এটা প্রাণ রূপ পাখি মানে কারকে কি করছে, প্রাণ রূপ পাখি। আরেকটা মজার বিষয় বলি, এটা কোত্থেকে আসছে এরকম, আমরা ছোটবেলা রাক্ষসের গল্প পড়তাম, মনে আছে যে দৈত্যের প্রাণ একটা কোটার মধ্যে আছে, কোটার মধ্যে একটা পাখি আছে, পাখিটাকে আছাড় মারলে দৈত্য মরে যাবে, ঠিক আছে, এই টাইপের বানানো গল্প থেকে। আচ্ছা, প্রাণ ভয়, এইটা ব্যাস বাক্য কোনটি? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সমাসের মধ্যে প্রচলিত ব্যবহারটা গুরুত্বপূর্ণ। কি বললাম? প্রচলিত ব্যবহার, বাস, আর কিচ্ছু না। আমি জাস্ট প্রচলিত ব্যবহার করব। বলেন প্রাণ ভয়, প্রাণ রূপ ভয় ব্যবহারই করি না আমরা। প্রাণ যাওয়ার ভয়, প্রাণ রক্ষার ভয়, প্রাণের ভয়, কি হবে অ্যান্সার? প্রাণের ভয়। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে প্রাণ যাওয়ার ভয়, ঠিক আছে, আমাদের মধ্যে প্রাণ যাওয়ার ভয়। যেমন দেখেন প্রচলিত ব্যবহার যেহেতু বলছি, তাহলে দুইটা শব্দ দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেমন একটা শব্দ লিখলাম বহির্গমন। বলেন তো এইটা কোন সমাস? বহির্গমন। আরেকটা শব্দ হচ্ছে বহিরাগত, এইটা কোন সমাস? প্রচলিত ব্যবহার। সেম এরকম ভাবে আমরা দিতেছি, দেখেন গাছ পাকা, কোন সমাস? আরেকটা হচ্ছে গাছ পড়া, কোন সমাস? জাস্ট প্রচলিত ব্যবহার আমরা ধরবো, আর কিছুই না, প্রচলিত ব্যবহার। তো দেখেন বহির্গমন, যেমন আমাদের হচ্ছে মার্কেটগুলোর মধ্যে লেখা থাকে বহির্গমন, এইটার ব্যাস বাক্যটা হচ্ছে স্যার বাহিরে গমন। বাহিরে গমন, তাহলে কি হবে? সপ্তমী তৎপুরুষ, বাহিরে গমন। আর বহিরাগত, এটা কি হবে? বাহির থেকে আগত, তাহলে এটা কি হবে? পঞ্চমী তৎপুরুষ। বুঝা গেছে বিষয়টা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পঞ্চমী। আবার দেখেন গাছ পাকা, এটা কি হবে? গাছে পাকা। আবার যদি লেখে গাছ পড়া, যেমন এখানে ঠাইল ভেঙা পড়ে, তাহলে কি হবে? গাছ থেকে পড়া, গাছ থেকে পড়া। তার মানে হচ্ছে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে কি প্রচলিত ব্যবহারের উপরে হচ্ছে আমাদের সমাসটা নির্ণয় করতে হবে। এই জন্য আমরা যখন দুধ চা এটা যখন বলি, দুধ চা, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস আমরা বলি না। দুধ ও চা এটা কিন্তু আমরা বলি না, আমাদের বলতে হয় কিন্তু দুধ মিশ্রিত চা। কি বললাম? দুধ মিশ্রিত চা। শুধু দুধ চা বললে কিন্তু দুধ ও চা এটা বুঝাই না আমরা। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, আসেন এই যে বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? রাজেন্দ্র, গায়ে পড়া, পকেট মার, ঠিক আছে, ঋত সর্বস্ব। ঋত সর্বস্ব আগে ব্যাখ্যা করি। এটার ব্যাসবাক্যটা হচ্ছে সর্বস্ব হারিয়েছে যার। সর্বস্ব হারিয়েছে যার। এই যে কয়েকদিন আগে দেখছেন না, একটা রেল স্টেশনে এক বিদেশি লোকের পকেট মার হয়ে গেছে গা, মোবাইল চুরি হয়ে গেছে গা, দেখছেন? সর্বস্ব হারিয়েছে যার, তার মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। রাজেন্দ্র, ঠিক আছে, রাজার ইন্দ্র, এটা হচ্ছে কি তৎপুরুষ। পকেট মার, এটা উপপদ তৎপুরুষ, পকেট মারে যে উপপদ তৎপুরুষ, ঠিক আছে। গায়ে পড়া, এটা অলুক তৎপুরুষ, এটা অলুক, গায়ে পড়ে অলুক। রাইট অ্যান্সার হচ্ছে ঋত সর্বস্ব, মানে যার সর্বস্ব হারায় গেছে। আচ্ছা, এরপর দেখি আমরা মনোহর কোন সমাস? মনোহর, আমি ব্যাস বাক্যটা করে দিচ্ছি। মনোহরের ব্যাস বাক্যটা হচ্ছে মন হরণ করে যা, মানে মনটা আনন্দিত করে ফেলে যে জিনিসটা, জিনিসটা মনটা আনন্দিত করে, এইটাকেই বলা হচ্ছে মনোহর। তাহলে এবার দেখেন আমরা উপপদ তৎপুরুষের মধ্যে বলছিলাম যে আমাদের শেষে যদি কি থাকে, শেষে যে যা যিনি, যে যা, এগুলা যদি থাকে তাহলে উপপদ তৎপুরুষ। আমি আবারও বলতেছি, ব্যাস বাক্য দেখে আমাদের সমাস নির্ণয় করলে হবে না। ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয় করলে হবে না। বেসিক্যালি হচ্ছে ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হইলে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। হ্যাঁ, তবে এখানে শর্টকাটে বোঝানোর জন্য আমি বলতেছি।
তাহলে কি হবে? মন হরণ করে যা, এটা উপপদ তৎপুরুষ হবে। মন হরণ করে যা। কাল সাপ, এটা কোন সমাস? আগে বুঝতে হবে কাল মানে কি। কাল মানে এখানে মৃত্যু, মানে মৃত্যু তুল্য সাপ। সাপ মানে মৃত্যুর কথা, এরকম বিষয় হচ্ছে, বুঝাচ্ছে, ঠিক আছে? তার মানে নিত্য সমাস বলা হয় যেই সমাসের সমার্থক শব্দ দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি? ব্যাস বাক্য করতে পারি সমার্থক শব্দ দিয়েই। যেমন একটা উদাহরণ দিই, যেমন লেখেন যুগান্তর। যুগান্তর, তো যুগান্তরের ব্যাস বাক্যটা কি? অন্য যুগ, অন্য যুগ, ঠিক আছে? কেবল দর্শন, দেখেন কেবল আর মাত্র দুইটা কিন্তু সেম। কেবল দর্শন, এটা কি হবে? দর্শন মাত্র, দর্শন মাত্র। তার মানে দেখেন সমার্থক শব্দগুলো দিয়ে হচ্ছে কি আমরা ব্যাস বাক্য করে ফেলতেছি। তাহলে রাইট আনসার এখানে কোনটা হবে? এটা নিত্য সমাস হবে, এটা নিত্য সমাস। কুশীলব, এটা আপনারা অনেকে ভুল করবেন। কুশীলব এটা পুরাণে বর্ণিত একটা শব্দ। রামচন্দ্রের দুই ছেলে কুশ ও লব অ্যাডমিশনে আসছিল। কুশ ও লব, ঠিক আছে? এটা অনেকে ভুল করবে। কুশীলব এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কুশ ও লব। এরকম আরেকটা উদাহরণ দিই, আপনারা অনেকে ব্যাস বাক্যে ভুল করবেন, এটা হচ্ছে শীতাতপ। শীতাতপের ব্যাস বাক্যটা কি? শীতাতপ অনেকেই লিখবেন হচ্ছে শীত ও তাপ, এভাবে লিখবেন, যেমন শীত ও তাপ। তো ভাই এখানে তাপ হলে তো, এখানে তো তাপ না, এখানে তো তপ, তাহলে মিলবে কিভাবে বলেন তো? রাইট আনসারটা হচ্ছে শীত ও আতপ। কি বললাম? শীত ও আতপ, এইটাকে বলা হচ্ছে শীতাতপ। শীত ও আতপ, আতপ মানে গরম বা সিদ্ধ টাইপের, আমরা বলি না শীতাতপ, ওই যে আতপ চাল টাইপের, আতপ চাল। সেম আরেকটা ওয়ার্ড দিই, হিতাহিত একটা শব্দ আছে, হিতাহিত। তো হিতাহিত শব্দটা কি হবে বলেন তো? হিত ও অহিত, হিত ও অহিত, এটাকে বলা হচ্ছে কি? হিতাহিত। অহিত মানে অকল্যাণ, ঢাকা বোর্ডে এটা আসছিল। সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ মানে কি? সন্ধ্যাবেলার প্রদীপ, এটাই তো সন্ধ্যার প্রদীপ, মানে সন্ধ্যাবেলায় যে প্রদীপটা জ্বালানো হয়, ঠিক আছে? তো দ্বন্দ্ব তো হবে না, সন্ধ্যা ও প্রদীপ হবেই না। কর্মধারয় সমাস তো হবে না, সন্ধ্যা যে প্রদীপ, কোনোভাবেই না। বহুব্রীহি সমাস তো হবেই না, কারণ এটা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না। তাহলে আমাদের কাছাকাছি অপশন কোনটা? তৎপুরুষ। রাইট অ্যান্সার হচ্ছে তৎপুরুষ সমাস। আসেন তারপর দেখি আমরা দেবদত্ত কোন সমাস? দেবদত্ত, দেবদত্ত মানে বুঝেন? দেবদত্ত মানে হচ্ছে দেবতাকে যে জিনিসটা উৎসর্গ করা হয়। আমি আবার বলতেছি, দেখেন দেবতাকে প্রদত্ত বা দেবতাকে প্রদত্ত, মানে দেবতাকে যে জিনিসটা উৎসর্গ করা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে দেবদত্ত। হ্যাঁ, তাহলে এটা কি হবে বলেন তো? দেবদত্ত, দেবতাকে প্রদত্ত। দেখেন এটা কিন্তু দেবতার জন্য যেটা উৎসর্গ করা হচ্ছে সেটা কিন্তু আপনার ফেরত পাচ্ছেন না, সেটা আর ফেরত পাচ্ছেন না। তাহলে এটা কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ কোথায় হয়? চারটা জায়গায় চতুর্থী হয়। বলি ধর্ম, ভক্তি, দান, আর কি বলো? বিশেষ উদ্দেশ্য বা নিমিত্ত, যেটাকে আমরা বলি বিশেষ উদ্দেশ্য বা এটাকে বলা হচ্ছে নিমিত্ত। এই চারটা ক্ষেত্রেই হচ্ছে আমাদের চতুর্থী হয়। ধর্ম, ভক্তি, দান আর বিশেষ উদ্দেশ্য বা এটাকে আরেকটা বলা হচ্ছে নিমিত্ত শব্দ। রাজদণ্ড, এটার ব্যাস বাক্য কি? রাজদণ্ড মানে বুঝেন? রাজদণ্ড মানে হচ্ছে রাজা যে দণ্ডের আদেশ দেয়, রাজা যখন শাস্তির আদেশ দেয়, রাজা যখন কোনো শাস্তির আদেশ দেয় তখন সেটাকে বলা হচ্ছে রাজদণ্ড। রাজা যদি কোনো শাস্তির আদেশ দেয় সেটাকেই বলা হচ্ছে রাজদণ্ড। তাহলে কি হবে? রাজার দণ্ড, রাজা কর্তৃক দণ্ড, রাজা থেকে দণ্ড, কি হবে? দণ্ডের রাজা না, রাইট অ্যান্সার হচ্ছে রাজা কর্তৃক দণ্ড, মানে রাজা কর্তৃক যে দণ্ডের আদেশটা দেওয়া থাকে এটাই কি? রাজদণ্ড। বুদ্ধিদীপ্ত কোন সমাস? বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত মানেটা কি? মানে কেউ তার বুদ্ধির পরিচয় দীপ্ত, দীপ্ত মানে আলোকিত, বুদ্ধি দ্বারা আলোকিত, এটাকে আমরা বলি বুদ্ধিদীপ্ত। তাহলে দেখেন বহুব্রীহি হলে ব্যক্তিকে বুঝায়, আমরা বুদ্ধিদীপ্ত বলতে কোনো ব্যক্তিকে বুঝাই না। তবে আমরা যদি বুদ্ধিমান বলতাম তখন সেটা কোনো ব্যক্তিকে বুঝাইতো, ঠিক আছে? যেমন গর্ভবতী, এটা কিন্তু বহুব্রীহি সমাস। কর্মধারায় যে বুদ্ধি সে দীপ্ত হবে না, দ্বন্দ্ব তো হবেই না, তাহলে রাইট অ্যান্সার হবে তৎপুরুষ। কি হবে? বুদ্ধি দ্বারা দীপ্ত, বুদ্ধি দ্বারা দীপ্ত, বা আমরা বলতে পারি হচ্ছে বুদ্ধি দ্বারা আলোকিত, এটা হচ্ছে বুদ্ধিদীপ্ত। আসেন সমাসের সাহায্যে গঠিত শব্দ কোনটা? আমাদের সমাসের সাহায্যে মনে রাখতে হবে যে বিষয়টা,
সমাসের সাহায্যে, সমাসের সাহায্যে দুইটাই অর্থবোধক শব্দ হতে পারে, দুইটা অর্থবোধক শব্দ হইতে পারে, এইটাই হচ্ছে সমাসের মেইন। অথবা আমরা দিতে পারি হচ্ছে উপসর্গ প্লাস অর্থবোধক শব্দ। তবে মেইনলি মনে করতে হবে সমাসের মধ্যে কি দুইটা অর্থবোধক শব্দের সংক্ষেপণ তো সমাস হয়, ঠিক না? তো এখন প্রত্যেকটা বিশ্লেষণ আমরা করি। পরিযোগকার, পরি একটা উপসর্গ, তাহলে হবে না। ডুবন্ত, ডুবন্ত ভাঙলে কি হয়? ডুব যোগ অন্ত, ডুব যোগ অন্ত, এই অন্তটা একটা প্রত্যয়, তাহলে এটাও হবে না। উদ্যোগ, উত যোগ যোগ, উত একটা উপসর্গ, এটাও হবে না। রাইট আনসার হচ্ছে দেশ ত্যাগ। তো দেশ ত্যাগ কোন সমাস? খুবই সহজ, দেশকে ত্যাগ। দেশকে ত্যাগ, এটাই বলা হচ্ছে দেশ ত্যাগ। দেশকে ত্যাগ করাটা কি হবে? দেশ ত্যাগ। তারপর আসি আমরা ঝালমুড়ি, এটার ব্যাস বাক্যটা কি? আমরা অলরেডি পড়ায় ফেলছি এটা, ঝালমুড়ি। হ্যাঁ, দেখেন মুড়ি যখন খাই তখন ঝালটা কিন্তু গোটা গোটা থাকে না, ঝালটা মিক্স করে দেয়। তাহলে কি হবে? ঝাল মিশ্রিত মুড়ি, বা আমরা বলতে পারি এটাকে মধ্যপদলোপী। কি বললাম? মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী। রাজরানী কোন সমাস? জাস্ট অর্থগুলো মিলাই আমরা। রাজরানী কি হবে? রাজা ও রানী হবে, রানীর রাজা। এই দেখেন অনেক সময় রাজ শব্দটা উল্টা হয়, যেমন দেখেন রাজহাঁস। তো দেখেন রাজহাঁস, এটা কি হবে? হাঁসের রাজা, হাঁসের রাজা। তারপর দেখেন আমি লিখলাম রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি, এটা কি হবে বলেন তো? মিস্ত্রির রাজা। কি বললাম? মিস্ত্রির রাজা। বুঝা গেছে এই বিষয়টা? মিস্ত্রির রাজা। কিন্তু দেখেন এখন আমি যদি বলি দেখেন রাজরানী, এটা কি রানীর রাজা হবে? না, আমাকে প্রচলিত অর্থটা বুঝতে হবে। এটা হবে রাজার রানী, রাজার রানী। তার মানে আপনি যে একটা জিনিস মুখস্থ করে যাবেন, মুখস্থ করে গেলেই হবে না, বুঝে বুঝে পড়তে হবে। পড়াশোন। ত্রিপিটক কোন সময়? পিটক মানে পুস্তক টাইপের বা ছোট ছোট বিষয়। তাহলে ত্রি কি আছে? একটা সংখ্যা আছে। আমরা জানি সংখ্যা প্লাস নাউন যদি হয়, সংখ্যা প্লাস নাউন দিয়ে যদি হয় তাহলে সেটা কি হবে? আর যদি সমষ্টি বুঝায় তাহলে সেটা দ্বিগু সমাস। তাহলে এটা কি হবে বলেন তো? এটা দ্বিগু সমাস হবে, সংখ্যা প্লাস নাউন। বালিকা বিদ্যালয়, দেখেন একটু আগে বলছিলাম কর্মধারয় সমাসের মধ্যে এই জিনিসটা বলছিলাম যে বিশেষ উদ্দেশ্য, কোনো জিনিস যদি বিশেষ উদ্দেশ্য যদি করা হয়, হ্যাঁ, তো দেখেন বালিকা বিদ্যালয়, এখানে বেসিক্যালি বালকরা পড়ে না। ধরেন আমাদের হলিক্রসের কথা বলতে পারি বা ভিকারুনেসের কথা বলতে পারি, ঠিক আছে? আবার যেটা বালক বিদ্যালয় সেখানে আবার বালিকারা পড়ে না, ধরেন নটরডেমের কথা বলতে পারি। তো দেখেন এই বিদ্যালয়টা বিশেষভাবে বালিকাদের জন্যই করা হয়েছে। তাহলে এটা কি হবে বলেন তো? এটা হচ্ছে বালিকাদের জন্য বিদ্যালয় বা বালিকাদের নিমিত্তে বিদ্যালয়, যাই বলি না কেন, বালিকাদের জন্য বিদ্যালয়। তাহলে এটা কি হবে? ইজিলি যদি আমরা দেখি বালিকাদের জন্য বিদ্যালয়, তাহলে বালিকা বিদ্যালয় চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। তো এই গেল হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস, সমাসটি আমাদের একটা প্র্যাকটিস। আপনারা যদি এখন থেকে বাংলা গ্রামার ভালো করে পড়তে চান, যেখানেই পড়েন ভালো করে পড়েন, সোজা কথা এটাই। যেখানেই পড়েন, যার কাছে পড়েন, এই ধারণা রাখেন না কোনোভাবেই যে কোনো রকম পড়ে গেলেই তো হয়ে যাবে না। এটা আসলে মনে হয় খুব আত্মঘাতী একটা সিদ্ধান্ত। বুঝে বুঝে পড়েন, সেটা ইন্টারেও কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে। আর আমাদের অনুশীলনের কোর্স আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। কোনো কোশ্চেন আছে কারো? আই হোপ নো, কারণ ছিলামই না ক্লাসে, কোশ্চেন থাকবে কোত্থেকে? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।